তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষ, ভাঙচুর, বাসে আগুন, আহত 2 শতাধিক। এইভাবে ভাঙচুর প্লাস লুটতরাজ, আপনি ভিতরে গেলে বুঝতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টসে কোনো প্রকার টাকা পয়সা কিছু না। আমাদের ক্লাসরুমের একটা কোনো কাগজপত্র থেকে শুরু করে টেবিল টুল একবার সবকিছু এখানে বাইরে নিয়ে আসছে। জোট শরিকদের নিজ প্রতীকে নির্বাচন করা নিয়ে পক্ষে বিপক্ষে মত বিশেষজ্ঞদের ভোটার সচেতনতা বাড়ানোর পরামর্শ। যে যে দল অংশগ্রহণ করবে অ্যালায়েন্স হওয়ার পরেও সে তাকে ওই প্রতীকেই তাকে ইলেকশন করতে হবে, এটাতে স্টিক করে থাকবে কেন? নির্বাচন কোনো রকমে করে আমি সংসদে গেলাম, সেটা না হয়ে আমার দলকে আমি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে তারাও চাইবে না যে আমি অন্যের ইয়ে নিয়ে ইউজ করে আমি ইলেকশনে যাব। মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাচ পরে নিহত কালামের দাফনের প্রক্রিয়া চলছে। দায় নিতে হবে মেট্রো কর্তৃপক্ষকে, বলছেন বিশেষজ্ঞরা। নিম্নমান যদি হয় তাহলে আমার স্থায়িত্ব কম হবে, কিন্তু একটা জিনিস পড়ে যাবে, এটা ভালো হলেও পড়ে যেতে পারে, খারাপ হলেও পড়ে যেতে পারে। কখন পড়ে যাবে? যদি নির্মাণে কনস্ট্রাকশনে আমার গাফিলতি থাকে। চুয়াডাঙ্গায় খাদ্য গুদামে ধান চাল ক্রয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ। শস্য দিতে পারেননি তালিকাভুক্ত কৃষকরা। এটা দাম দিয়েছে আমি জানি না, আমি কোনোদিন ফুড গার্ডনে আমি ধান দিতে পারি না। এই তালিকা যারা যারা করে নিয়ে গেছে তারা ভুয়া করে নিয়ে গেছে। সারগড়িয়ায় সন্ধ্যায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-20 জয়ের লক্ষ্যে মাঠে নামলেও অতিথিদের সমীহ করছেন অধিনায়ক লিটন দাস। শুভ সকাল, স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাবো নাবিলা সোহার। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। ঘটনায় আহত হয়েছে 2 শতাধিক শিক্ষার্থী। রোববার দিবাগত রাতে সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। সেখানে বাসে আগুন দেওয়ার ঘটনা সহ মাইক্রোবাস, বাইক ও প্রাইভেট কার ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাতভর চলে এই সংঘর্ষ, এখনও পুরো এলাকা থমথমে। ঘটনাটা আসলে একদম একটা ছোটখাটো বিষয় থেকে শুরু হয়েছিল, যে কি তারা সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আমাদের একজন শিক্ষার্থীর গায়ে থুতু মেরেছিল। পরে তারা আবার বললো যে কি থুতু হ্যাডম দেখাচ্ছে, এরকম একটা কথা বলে। এইভাবে ভাঙচুর প্লাস লুটতরাজ, আপনি ভিতরে গেলে বুঝতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টসে কোনো প্রকার টাকা পয়সা কিছু না। আমাদের 5টা গাড়ি ছিল, সেগুলো ভেঙে দিয়েছে। তো ওরা যতবারই আক্রমণ করছে প্রত্যেকবার আমাদের ভিতরে ঢুকছে। ইভেন ওরা হচ্ছে যে আমাদের ক্লাসরুমের একটা কোনো কাগজপত্র থেকে শুরু করে টেবিল টুল একবার সবকিছু এখানে বাইরে নিয়ে আসছে, ইভেন আগুন ধরায় দিছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সাভারের আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, এখন কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানে? পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীর কেউ কি ঘটনাস্থলে উপস্থিত আছেন কিনা, বিস্তারিত সেখানকার পরিস্থিতি জানাবেন। হ্যাঁ সোহার, রাতভর আসলে সংঘর্ষময় যে পরিস্থিতি ছিল, তারপরে সকাল থেকে আসলে সম্পূর্ণ পরিস্থিতি আসলে থমথমে। এখন সিটি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে আসলে তারা এখন বিক্ষোভ করছেন। আর এই মুহূর্তে আসলে সড়ক যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছে, এজন্য আসলে এই রোডে যারা চলাচল করেন, বিশেষ করে যারা গার্মেন্টস শ্রমিক, তারা কিছুটা ভোগান্তিতে পড়ছেন। তবে শিক্ষার্থীরা বলছেন যে রাতে তাদের সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, এবং এই অন্যায়ের সঠিক সুরাহা না হওয়া পর্যন্ত আসলে তারা তাদের এই যে সড়ক অবরোধ করে তারা যে কর্মসূচি চালাচ্ছেন সেই কর্মসূচি অব্যাহত থাকবে। এবং আমরা শিক্ষকদের সাথেও কথা বলেছি, শিক্ষকরা আমাদেরকে জানাচ্ছিলেন যে তারাও
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষকদের সাথে যোগাযোগের চেষ্টা করছেন এবং তারা আলোচনার মধ্যে দিয়েই শিক্ষার্থীদের মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যা দ্রুতই তারা মিটমাট করবেন এমনটাই তারা প্রত্যাশা করছেন। তবে যদি একটু জানিয়ে রাখি, আসলে রাতের সেই ঘটনায় আসলে পুরো সিটি ইউনিভার্সিটি আসলে একটা ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। সিটি ইউনিভার্সিটির ভেতরের আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে গিয়েই আসলে ভাঙচুরটা চালানো হয়েছে। একই সাথে ক্যাম্পাসের মধ্যে থাকা 5টি বাসেই তারা আগুন দিয়েছে, তবে এর মধ্যে 3টি বাস আসলে পুরো আগুনে ভস্মীভূত হয়ে গেছে। একই সাথে 2টি প্রাইভেট কারেও আগুন দেওয়া হয়েছে, সেখানে 2টি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়েছে এবং এই 4টি গাড়ি আসলে আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। একই সাথে আমরা সেখানে দেখেছি উপাচার্যের কার্যালয় থেকে শুরু করে তাদের অ্যাকাউন্ট বিভাগ থেকে শুরু করে সব জায়গায় আসলে ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে ঢুকে ঢুকে হামলা চালানো হয়েছে এবং রাতে আমি আসলে যখন সিটি ইউনিভার্সিটি এলাকায় প্রবেশ করি তখন আমি নিজেও আসলে দেখেছি তারা শুরুতে আসলে সিটি ইউনিভার্সিটির যে ওয়াল ছিল সেই ওয়াল পুরোপুরি ভেঙে তারা ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করেই আসলে তারা ধ্বংসযজ্ঞ চালায় এবং তাদের মূল গেট সে সময় তারা খুলে ফেলে এবং তারপরেই আসলে তারা সেই ওয়াল ভাঙা যেসব ইটগুলো ছিল সেই ইট পাটকেল ছুঁড়েই আসলে তারা সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপর হামলা চালায় এবং সেই হামলায় আসলে সিটি ইউনিভার্সিটির 2 শতাধিক শিক্ষার্থী আসলে আহত হয়েছেন এবং আহতদের অনেকেই আসলে এখন সড়কে এবং ক্যাম্পাসে অবস্থান করছেন এবং এর ভেতরে গুরুতর বেশ কয়েকজন হাসপাতালে অবস্থান করছেন, এমনটাই আমরা শিক্ষক এবং শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পেরেছি। এবং তারা বলছিলেন যে তারা কিছুদিন পরই আসলে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নানাভাবে নানা উস্কানিতে আসলে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপর হামলা চালান এবং নানাভাবে র্যাক দেওয়ার চেষ্টা করেন এমনটাই দাবি করছিলেন এবং তারাই বলছিলেন আসলে থুতু নিক্ষেপ, অনাকাঙ্ক্ষিত থুতু নিক্ষেপকে কেন্দ্র করে যে ঘটনা শামীম, আপনি আমাদেরকে সিটি ইউনিভার্সিটি সম্পর্কে জানাচ্ছিলেন, আমরা একটু ড্যাফোডিল ইউনিভার্সিটির ব্যাপারে জানতে চাই যে ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাস কর্তৃপক্ষ কিছু জানিয়েছে কিনা, কিছু বলেছে কিনা এবং সেখানকার কি পরিস্থিতি, মানে ওই ক্যাম্পাসের কি পরিস্থিতি এখন? এই ঘটনায় এখনো পর্যন্ত আসলে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সোহার, শামীম, আপনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি এতক্ষণ আমাদেরকে সিটি ইউনিভার্সিটি বিষয়ে জানাচ্ছিলেন, ড্যাফোডিল ইউনিভার্সিটিতেও তো মানে এই ঘটনা সম্পৃক্ত, তো সেক্ষেত্রে সেখানকার ক্যাম্পাসের পরিস্থিতি কেমন, ড্যাফোডিল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কি বলেছে এই ঘটনাকে কেন্দ্র করে একটু জানাবেন আমাদের। আমরা রাতের শুরুতেই আসলে ড্যাফোডিলের অংশ দিয়েই আসলে প্রবেশ করেছিলাম। সে সময় ড্যাফোডিলের কয়েকজন শিক্ষার্থীদের সাথেও আমরা কথা বলেছি। সে সময় তারা আসলে এই যে ঠুনকো অভিযোগ, যেটা থুতু নিক্ষেপকে কেন্দ্র করে, তারাও আসলে এই একই কথা বলছিলেন এবং তারা আসলে তাদের দিক থেকে বলছেন যে সিটি কলেজই তাদের উপর আগে হামলা চালিয়েছে, এমনটাই তারা দাবি করছিলেন। সোহার, শামীম, ধন্যবাদ আপনাকে। জোট করলেও দলের নিজ নিজ প্রত্যেক ব্যবহারের রীতির পক্ষে বিপক্ষে মত বিশ্লেষকদের। কেউ কেউ বলছেন প্রত্যেক দলের আলাদা আদর্শ প্রতিশ্রুতি থাকে, সবাই এক প্রতীক ব্যবহার করা ভোটারদের সাথে প্রতারণা। কারো কারো মতে এটি দলের পছন্দের বিষয়। জোটের প্রতীক নির্ধারণ ক্ষমতা রাজনৈতিক দলের থাকা উচিত, তবে এর পেছনে থাকে শরিক এমপিদের ওপর বড় দলের নিয়ন্ত্রণ ধরে রাখার কৌশল। দেশে নিবন্ধিত রাজনৈতিক দল এখন অর্ধশত। রাজপথে প্রত্যেকের আলাদা আলাদা মঞ্চ থাকলেও ভোটের মাঠে তাদের বিভক্তি কমে যায়। 2 থেকে 3টি জোটবদ্ধ হয়ে নির্বাচন করেন বেশিরভাগ দল। এবারও সেই সম্ভাবনা প্রবল। নির্বাচন কমিশন বলছে জোটের স্বাধীনতা সবার, কিন্তু ভোটারদের কাছে প্রার্থীর পরিচয় হতে হবে নিজ দলের প্রতীকে। সে লক্ষ্যে আরপিও সংশোধন প্রস্তাব করলে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। ফলে এখন থেকে যে জোট থেকেই প্রার্থী ভোটে লড়েন, মার্কা হতে হবে নিজ দলের। আমি ভোটার, আমি কি জানি যে তার ম্যানিফেস্টো আর যে সিম্বলটা সে ইউজ করছে সেই সিম্বল এক। তারা যখন সংসদে যাবে, সেখানে যদি তারা যে সিম্বল নিয়েছে তাদের সঙ্গে যদি তাদের ক্ল্যাশ হয়, তখন তারা কি করবে, সেই ট্রান্সপারেন্সিটা কোথায়? এর আগে জোটের প্রার্থীরা
একে অন্যের প্রতীক ব্যবহার করতে পারতেন। 2008 সালে নৌকা প্রতীকে ভোট করেছেন রাশেদ খান মেনন। 2018 সালে ধানের শীষ প্রতীকে মাহমুদুর রহমান মান্না সহ অনেকেই। এই রাষ্ট্রবিজ্ঞানীর মতে প্রার্থীর এই স্বাধীনতা থাকা উচিত। এই জায়গায় আমার মনে হয় হাত না দেওয়াটাই উত্তম ছিল আর কি, বুঝছেন? কারণ দলগুলোর সাংগঠনিক যে শক্তি সব দলের একরকম না। যে যে দল অংশগ্রহণ করবে অ্যালায়েন্স হওয়ার পরেও সে তাকে ওই প্রতীকেই তাকে ইলেকশন করতে হবে। এটাতে স্টিক করে থাকবে কেন আর কি? তাদের মতে ভোটাররা এখনো প্রার্থীর চেয়ে প্রতীকে নির্ভর, তাই জয়ের সম্ভাবনা বাড়াতে বড় দলের প্রতীকে ভর করতে চান প্রার্থীরা। এক্ষেত্রে ভোটার সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। কেবল মার্কা নয়, প্রার্থীর যোগ্যতা সক্ষমতা বিবেচনা করার পরামর্শ তাদের। বটগাছের নিচে ছোট গাছ যেমন কোনোদিন আর বড় হতে পারে না, আমি মনে করি সেটা সেরকমই হয়। নির্বাচন কোনো রকমে করে আমি সংসদে গেলাম, সেটা না হয়ে আমার দলকে আমি প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে তারাও চাইবে না যে আমি অন্যের নিয়ে ইউজ করে আমি ইলেকশনে যাব। মানে তৃণমূলের সব ভোটাররা যে তার কথা শুনবে এমন তো না। স্থানীয় তৃণমূল ভোটাররা তারা যদি মনে করে যে না আমরা দিব না, তাই না, এবং সেখানে যদি কোনো বিদ্রোহী প্রার্থী দাঁড়ায় যায় তখন তো সেটা আরও সম্ভব হয়ে যাবে। জোট শরিকদের ভিন্ন ভিন্ন প্রতীকের সুপারিশ করেছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জানাজা শেষে শরীয়তপুরের গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে নিহত আবুল কালামের মরদেহ। এলাকা জুড়ে শোকের ছায়া। শরীয়তপুরের নড়িয়ায় চলছে দাফন কাজের প্রস্তুতি। শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছেন স্বজন প্রতিবেশীরা। এর আগে রোববার রাত 10টায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া বায়তুল ফালা জামে মসজিদে প্রথম জানাজা হয়। নিহত কালাম তার স্ত্রী ও 2 সন্তান সহ শ্বশুরবাড়ির পাশে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকায় ভাড়া থাকতেন। মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হন কালাম। নিহত কালামের শরীয়তপুরের বাড়িতে রয়েছেন সহকর্মী SM শাকিল। যাচ্ছি শাকিলের কাছে। শাকিল, দাফন ঠিক কোথায় হচ্ছে, ওখানকার সার্বিক পরিস্থিতি কি এবং কয়টার সময় দাফন কাজ সম্পন্ন হতে পারে সেটাও জানাবেন। সোহার, আমরা এখন সেই নিহত আবুল কালামের বাড়িতে রয়েছি। আমরা এখানে কিন্তু এসে দেখেছি দাফন কাজ করার জন্য কাজ চলছে এবং দাফন সম্পন্ন করার জন্য কিন্তু ইতিমধ্যে কবরস্থানেও কিন্তু তার কবর খোঁড়া হয়েছে এবং এখানে তার আত্মীয় স্বজন বা তার বন্ধু সকলেই কিন্তু এখানে এসেছেন। হৃদয় বিদারক একটি দৃশ্য। এখানে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি 9টার সময় তার জানাজা হবে, তার পাশেই হবে এমনটাই কিন্তু তাদের পরিবারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। তবে এখানের পরিবারের যারা রয়েছেন তারা কিন্তু বারবার সেই একই কথা বলছেন যে মেট্রো রেল কর্তৃপক্ষের গাফিলতির কারণে কিন্তু আজকে সেই আবুল কালামের জীবন দিতে হলো এবং এর বিনিময়ে হয়তো তারা কিছু অনুদান পাচ্ছে। তবে এর বিনিময়ে হয়তো তারা কিছু অনুদান পাচ্ছে, তবে সেটি পর্যাপ্ত নয় বলেও কিন্তু তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত তার পরিবারের ভাই এবং তার বোনদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা হয়তো কিছুক্ষণ পরেই জানাজার উদ্দেশ্যে এখানে যে মাদ্রাসার মাঠটি রয়েছে সেই মাদ্রাসার মাঠে কিন্তু এই আবুল কালামের মরদেহ নিয়ে যাবে। তারপরে জানাজা শেষ হলেই কিন্তু যে পৌর মসজিদ রয়েছে নড়িয়া পৌর মসজিদে কিন্তু তার কবরে তাকে সমাহিত করা হবে। এইটাই ছিল আবুল কালাম আজাদের সর্বশেষ। শাকিল, আপনাকে ধন্যবাদ। মেট্রো রেল দুর্ঘটনার জন্য নির্মাণ ত্রুটি ও কর্তৃপক্ষের গাফিলতিকে দোষেন বিশেষজ্ঞরা। গণপরিবহন বিশেষজ্ঞ বুয়েট অধ্যাপক ডক্টর শামসুল হক মনে করেন, গেল বছরের দুর্ঘটনার পরও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি DMTCL কর্তৃপক্ষ। একই সঙ্গে রক্ষণাবেক্ষণ ও নির্মাণজনিত ত্রুটিও এর পেছনে দায়ী বলে উল্লেখ করেন তিনি। তবে এবার একজন নিহতের পর আগেরবারের রিপোর্ট পুনঃপর্যালোচনা করার কথা জানান উপদেষ্টা। রিয়াজ রায়হানের রিপোর্ট। বছর খানেক আগে একইভাবে বিয়ারিং প্যাড খুলে পড়েছিল মেট্রো রেলের। কারো জীবনহানি হয়নি বটে, তবে শঙ্কা জাগিয়েছিল ভবিষ্যতের। সেই শঙ্কাকে দূর করতে গঠন করা তদন্ত কমিটি কি ব্যবস্থা নিল প্রশ্ন ছিল দায়িত্বপ্রাপ্তদের কাছে। এরকম
কোনো আশঙ্কা থাকলে তো আমরা প্রিকশন নিতাম। যখন প্রথম ঘটনা ঘটলো তারপরে আমরা সব ইনভেস্টিগেশন করতেছি এবং সমস্তগুলি চেক করা হচ্ছে, দেখা হচ্ছে, কিন্তু এর মধ্যে তো আবার ঘটনা ঘটে গেল। এখন আবার আমরা যদি সমাধান না করতে পারি, বাইরে থেকে এক্সপার্ট তদন্ত কমিটির রিপোর্টটা পেয়ে আমরা ডেফিনেটলি যেটা যথোপযুক্ত ব্যবস্থা করব। এবার আসা যাক দায় প্রসঙ্গে। এই মৃত্যুর দায় কার? বিশেষজ্ঞরা বলছেন এই দায় নিতে হবে মেট্রো রেল সংশ্লিষ্টদের, যার পেছনে বেশ কিছু কারণও উল্লেখ করলেন তারা। ডিজাইনে হয়তো ভুল নাই, কারণ এটা একটা পরিপক্ক বিজ্ঞান, এটা বাকজনিত কারণেরও কোনো কিছু না। বাক একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করতে হয় সেই বিজ্ঞানটাও পরিপক্ক। এইটা নিম্নমানের কোনো সামগ্রীরও ব্যাপার না। নিম্নমান যদি হয় তাহলে আমার স্থায়িত্ব কম হবে, কিন্তু একটা জিনিস পড়ে যাবে, এটা ভালো হলেও পড়ে যেতে পারে, খারাপ হলেও পড়ে যেতে পারে। কখন পড়ে যাবে? যদি নির্মাণে কনস্ট্রাকশনে আমার গাফিলতি থাকে। আমার এটা কেন জানি মনে হচ্ছে কনস্ট্রাকশন যারা করেছে তারা কম্প্রোমাইজ করেছে। গণপরিবহনে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন আগের ঘটনার তদন্ত এবং এই সংশ্লিষ্টদের নিরপেক্ষতা ও আন্তরিকতা নিয়ে। তাই ভবিষ্যতে নিরাপদ মেট্রো রেলের জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন বুয়েটের অধ্যাপক। নিরপেক্ষ তদন্ত করতে হবে, সেই আবার আমলা নির্ভর, মন্ত্রণালয় নির্ভর, ডিএমটিসিএল নির্ভর করা মানি হচ্ছে হলো এই সন্দেহের থেকে বের হতে পারবে না। এবং ডিএমটিসিএল এর যাত্রাপথে ভবিষ্যতেও কিন্তু এই ধরনের আরও অনেক ইনভেস্টিগেশন কমিটি তৈরি করতে হবে। প্রকৃত কারণ বের করতে গেলে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। কারিগরি জ্ঞানহীন কর্মকর্তাদের দিয়ে মেট্রো রেলের মতো কারিগরি স্থাপনা পরিচালনা করা হলে আগামীতে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে বলে মনে করেন এই গণপরিবহন বিশেষজ্ঞ। পুরো পৃথিবীতে টেকনোলজিক্যাল ড্রিভেন গণপরিবহনের এই মেট্রো পরিচালনার জন্য অনেক দক্ষ, রেলের পরিচালনায় অভিজ্ঞ, নির্মাণে অভিজ্ঞ এমন একজনকে এমডি বানানো হয়। আমাদের সেই সরকার বানিয়েছিলেন এক আমলাকে। আমলা কিভাবে টেকনিক্যালি সাউন্ড হবে, কিভাবে কাজ বুঝে নেবে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। তালিকায় চাষিদের নাম থাকলেও খাদ্য গুদামে বিক্রি করেননি 1 ছটাক ধান। তারা জানেনও না কে বা কারা তাদের নাম ব্যবহার করে ধান সরবরাহ করেছেন। চাল বিক্রির সময় মিলারদের কাছ থেকে আদায় করা হয়েছে কেজিতে 30 পয়সা হারে কমিশন। অনেকটা ওপেন সিক্রেটে এমন অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে রয়েছে খাদ্য গুদামের কর্মকর্তারা। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খাদ্য গুদামের অনিয়মের চিত্র তুলে ধরেছেন সহকর্মী জুসেন আহমেদ। গত 30 এপ্রিল থেকে শুরু হয়ে ধান চাল সংগ্রহ অভিযান চলে 15ই আগস্ট পর্যন্ত। এই সময়ে চুয়াডাঙ্গার জীবননগর খাদ্য গুদামে সংগ্রহ করা হয় 507 মেট্রিক টন ধান এবং 9603 টন চাল। কাগজে কলমে বলা হয় 171 জন প্রান্তিক চাষি ধানের যোগান দেয়, তবে মাঠের চিত্র বলছে অন্য কথা। উপজেলার 125 জন বড় চাষির তালিকা প্রস্তুতের পর খাদ্য অফিসে পাঠায় কৃষি অফিস। নিয়ম রয়েছে তাদের অগ্রাধিকার দিয়েই বাড়ানো যেতে পারে চাষির সংখ্যা। অভিযোগ উঠেছে কৃষি বিভাগের তালিকার চাষিদের বড় অংশই গুদামে ধান সরবরাহ করেননি, এমনকি অনেকে ধান চাষই করেননি। এবার এটা নাম দিয়েছে আমি জানি না, আমি কোনোদিন ফুড গার্ডনে আমি ধান দিতে পারি না। ওখানে নাম কিভাবে গেল আমি সঠিক জানি না। না এই বছরে আমি বেশি আমি এটা বলতে পারি না। চাষিদের অভিযোগ বিপুল পরিমাণ ধান সংগ্রহ হয়েছে হাতে গোনা কয়েকজন মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে। এই তালিকা যারা করে নিয়ে গেছে তারা ভুয়া করে নিয়ে গেছে, রিজেক্ট করে দেওয়া কোনো বিষয়ই নাই তাদের কাছে, যে ধানটা চলবে না। শুধু তাই নয়, মিলারদের কাছ থেকেও চাল কেনার সময় কেজি প্রতি বসানো হয়েছে 30 পয়সা হারে কমিশন। রাজি না হলে হয়রানির অভিযোগও রয়েছে। আমাদের উপর অনেক আসে যে মাল না দিলে, কিছু খরচাকাছি না দিলে বিভিন্ন ঝামেলা হয় মাল দেওয়া। এটা এরকমই 30 পয়সাই ধরে। আমাদের তেমন কিছু নেয় না, আমাদের যা একটু খুশি দিয়ে খুশি করে যা দিই তাই নেয়। এসব অভিযোগ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিনের বিরুদ্ধে। সম্প্রতি তিনি পদোন্নতি পেয়ে যশোরে বদলি হয়েছেন। মুঠোফোনে প্রশ্ন শোনার পর মোবাইল ফোন বন্ধ করে দেন জসিম উদ্দিন। আপনার সময় তো বড় রিয়াটা হয়েছিল, ওই যে সংগ্রহ অভিযান, ওই সময় তো আমাদের মোট 171 জন কৃষকের কাছ থেকে ধান ক্রয় করেছিলেন না? এ ঘটনার ব্যাখ্যা দিতে রাজি নন জেলা খাদ্য কর্মকর্তাও, তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রশাসনের। আপনি জেলা কর্মকর্তা
হিসেবে এটা বলতে পারেন যে তাদের জিজ্ঞাসা করেন? না, আমি তো জানি না। সরাসরি কৃষকের কাছ থেকে ধানটা কেনার কথা আপনি যে অভিযোগটা দিয়েছেন, এটা আমি অবশ্যই তলিয়ে দেখব। কৃষকদের জিম্মি এবং মিলারদের হয়রানি এই খাদ্য গুদামে নতুন কোনো অভিযোগ নয়। তবে গত বছরে যা হয়েছে সেটি অনেকেই বলছেন নজিরবিহীন। তাই এইসব অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি করেছেন মিলার এবং চাষিরা। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। উত্তরাঞ্চলের প্রকৃতিতে দেখা দিয়েছে শীতের আমেজ। কুয়াশার চাদর মুড়ে নেমে আসছে ভোর। হিম বাতাস বইতে শুরু করেছে, খেজুর রস আহরণ শুরু করেছেন গাছেরা। শীতের জড়তা ঘিরে ধরার আগে চোখে পড়ছে হেমন্তের রূপ। পাখি বলে আমি চলিলাম, ফুল বলে আমি ফুটিব না, মলয় কহিয়া গেল শুধু বনে বনে আমি ছুটিব না। রবি ঠাকুরের কবিতায় শীত যেন এক নিঝুম আবছায়া। নবান্নের ঘ্রাণ মেঠো পথ ধরে নিয়ে যায় ছাতিমের কাছে। হেমন্তের সোনালি ডানায় ভর দিয়ে আশি আশি করছে উত্তরের হিম। পঞ্জিকা মেনে শীত আসতে এখনো ঢের বাকি, কিন্তু প্রকৃতিতে শীতের আমেজ ছড়িয়ে পড়েছে এখনই। কুয়াশার চাদরে ঢেকে গেছে বনলতা সেনের শহর। দিনের শুরুতে পরশ বুলিয়ে যাচ্ছে শীতল হাওয়া। রোদের তেজ কমে তির্যক মিঠে আলো গ্রাম বাংলার পথে ঘাটে। এবার মনে হচ্ছে যে শীতের প্রকোপটা একটু বেশি হবে। শীতের একটা আবহাওয়া চলে আসছে এবং শরীর শীতল হয়ে গেছে। গ্রাম বাংলার প্রকৃতিতে সব সময় জানান দেয় প্রত্যেকটা ঋতু কে কখন আসছে, কে কখন যাচ্ছে। ঝরা শিউলির সুবাস, নিস্তরঙ্গ জলে ভাসা শাপলা, সবই যেন পটে আঁকা ছবি। প্রকৃতি জুড়ে কেবলই কাব্যিক কার্তিকের কথন। শীত মানেই হলো নতুন ধান, নতুন চাল, চালের পিঠা, খেজুর রস, খেজুর গুড়, সবকিছু মিলে একটা অন্যরকম আনন্দ বাংলার ঘরে ঘরে। সুন্দর ঠান্ডা আবহাওয়া চলে আসছে। এখন সকালে একটু শীত শীত লাগে, কুয়াশা পড়তেছে। সামনে অঘ্রাণ মাস, ফসল পানি উঠবে। প্রকৃতির অজস্র গল্পগাথা এই মৌসুম জুড়ে। ধীর পায়ে আসা এই জড়তা আবারও আড়মোড়া ভাঙবে ঋতু বদলের পালায়। তার আগে রেখে যাবে এক রাশ শীতল পরশ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। প্রকৃতিতে এখনো পুরোপুরি আসেনি শীতের আমেজ, তবে এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে আগাম শীতকালীন সবজি। এ বিষয়ে আরো জানতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সারথী দাস। পার্থ, আগাম শীতকালীন সবজি সরবরাহ বাজারে কেমন দেখছেন, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? নাবিলা, শীতের শুরুতেই কিন্তু আসলে আগাম সবজি উঠতে শুরু করেছে ধীরে ধীরে। যেমন শীত পড়া শুরু হয়েছে উত্তরাঞ্চলে, বিশেষ করে ঠাকুরগাঁও জেলায়। এই শীতের সঙ্গে কিন্তু আগাম যে শীতকালীন সবজি রয়েছে সেগুলো কিন্তু বাজারে উঠতে শুরু করেছে। বিশেষ করে আমি একটু দেখাতে চেষ্টা করি যে লাউ, সিম, বরবটি, ঝিঙ্গা, মূলা, আপনার ফুলকপি, বাঁধাকপি, বরবটি, এইসব সবজি উঠতে শুরু করছে। তবে এইসব সবজি কিন্তু আসলে ক্রেতাদের ক্রয়ের সাধ্যের মধ্যে রয়েছে। তবে কৃষকরা যেটি বলছেন যে তারা যে উৎপাদন করতে যে খরচ হয়, বিশেষ করে হাল চাষ, সার, বীজ, এইসব আসলে এই সবকিছুর দাম বেড়ে যাওয়ায় কিছুটা উৎপাদন খরচও বেড়ে গেছে। সেই তুলনায় তারা লাভবান কিছুটা কম হচ্ছে। তো আমি বেশ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে আসলে তারা বলছেন যে সবজির দাম কিছুটা যদি বাড়ানো হয় তাহলে তারা স্বস্তিতে থাকবে। আমি একজন কৃষকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ভাই, শীত তো পড়েছে, কি কি সবজি উঠছে এবং দাম কেমন বলতেন?
এখানে উঠছে ফুলকপি, পাতাকপি, লাউ, শসা, মূলা, পয়তা। মোটামুটি কৃষকরা দাম ভালোই পাচ্ছেন। কপি চলতেছে প্রায় 35 টাকা কেজি, লাউ চলতেছে পার পিস 15 থেকে 15, শসা 12-14 কেজি, পয়তা চলতেছে 10 টাকা 8 টাকা কেজি, মূলা চলতেছে 8-10 টাকা কেজি, বেগুন চলছে 35-40। কৃষকগুলো মোটামুটি দাম পাচ্ছেন ভালোই। ক্রেতা মোটামুটি ভালো আছে, আমদানি যখন বেচা কিনা তাই হচ্ছে। নাবিলা, শুনলেন যে আসলে বেচা কেনা ভালো হচ্ছে, তবে ক্রেতাদের যেটি অভিযোগ, ক্রেতারা বলছে যে গত বছরের তুলনায় এবছর সবজির কিছুটা দাম বেড়ে গিয়েছে। প্রতিটি সবজি, বিশেষ করে লাউ, গত বছর এই সিজনে লাউ ছিল 10 থেকে 12 টাকা, এখন সেটি হয়েছে 15 থেকে 20 টাকা। আসলে সাইজ অনুযায়ী সেটির দাম হচ্ছে, এবং ফুলকপি দাম কিছুটা বেড়েছে, পাতাকপির দাম কিছুটা বেড়েছে, সবকিছু সবজির দাম কিছুটা বেড়েছে, এমনটাই বলছেন ক্রেতারা। তবে কৃষকরা বলছেন যে সবজির যদি কিছুটা দাম একটু বৃদ্ধি করা হতো তা, এবং সরকারি যদি মনিটরিং করা হতো, তাহলে তারা কিছুটা লাভবান হতেন। নাবিলা। পার্থ, আপনাকে ধন্যবাদ। এমন মৌসুম, অথচ ময়মনসিংহের একটি বিস্তীর্ণ এলাকার কৃষি জমি এখন জলাবদ্ধতার শিকার। একসময় জলাশয় গজারিয়া বিল পরিণত হয়েছে মৎস্য চাষের প্রজেক্টে। এতে বন্ধ হয়েছে স্বাভাবিক পানি নিষ্কাশন, ফলে এমন মৌসুমে প্রতি বছর তলিয়ে যাচ্ছে কৃষি জমি। সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা। ময়মনসিংহের চর হরিপুর এলাকার গজারিয়া বিল এটি। বর্ষা মৌসুমে আশপাশের এলাকার পানি জমতো এই বিলে, কিন্তু বর্তমানে এই বিলে পানি জমা বন্ধ হয়ে গেছে। বিল ও বিলের আশপাশে গড়ে উঠেছে মৎস্য প্রজেক্ট। পানি নিষ্কাশনের বাধা হয়ে দাঁড়িয়েছে পুকুরের পাড়গুলো। এতে আমন মৌসুমে কৃষি জমি থাকে পানির নিচে। 3 গাড়া মাটি করতে পারি না, এক ফসল করি তবু পানি খায়লা। মনে করেন পানির লাগে কেমনে করবো, করা তো পাও না। এটা তারা ফিশারি মাছ বেচা তারা ঘুষ দেয় বস্তার বস্তা, আমরা তো টেয়ালাই বস্তা দিতে পারি না, এই কারণে ঘুরতেছে। কৃষি বিভাগের তথ্য বলছে, পানির নিচে থাকার কারণে বছরে 50 হেক্টর জমিতে আমন চাষ বন্ধ হয়ে গেছে। এতে ক্ষতির মুখে পড়েছে প্রায় 200 কৃষক। যেখানে 200 মেট্রিক টন ধান ও খড় উৎপাদন হতো, সেখানে অনাবাদি পড়ে থাকছে জমিগুলো। হাঁস মুরগিও আমরা ফালতে পারি না, কেমনে পালবো? উঠানে পানি থাকে, বাইরে পানি থাকে, রাস্তাতে পানি, আত্মীয় স্বজন কিন্তু আসা যাওয়া করতে পারে না। অসুবিধা, লেফটিন সব বইটা যায় মেয়েরা। কি করন কিবা কি করন, তো উঠানো হানি, তো চলার কিছু বাউ নাই। কৃষকরা বলছেন, জলাভূমি দখল ও পানি নিষ্কাশনের পথ বন্ধ করে অপরিকল্পিতভাবে মাছ চাষ করছে প্রভাবশালীরা। এতে ধান ক্ষেতের পাশাপাশি বাড়ি ঘরেও উঠছে পানি। আমন মৌসুমে 40 হেক্টর জমির মতো পানি জলাবদ্ধতার কারণে তারা চাষাবাদ করতে পারছে না। অপরিকল্পিতভাবে পুকুর নির্মাণের কারণে সেখানে একটা জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেই কারণে প্রান্তিক পর্যায়ে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সংকট সমাধানে প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, সমস্যা সমাধানে তদন্ত কমিটি করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। একই সাথে আমরা এই বিলের একটা সরকারি জমি কিনা বা মালিকানা কোনো বিষয়ে ত্রুটি আছে কিনা বা অন্য কোনো বিষয় আছে কিনা বা কোনো মোকদ্দমা চলমান আছে এই বিষয়টা দেখার জন্য সরকারি কমিশনের ভূমিকা দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে বিলে মাছ চাষ করা পুকুর অপসারণের পর সাইনবোর্ড দিয়েছে স্থানীয় প্রশাসন। তবে এখনো রয়েই গেছে বেশিরভাগ মাছের প্রজেক্ট, ফলে জলাবদ্ধই থাকছে জমিগুলো। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। হঠাৎ করে বেড়েছে নিউমোনিয়া রোগের প্রকোপ, বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। সরকারি বেসরকারি সব হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। আশপাশের জেলা উপজেলা থেকেও আসছেন অনেকে। আবহাওয়া পরিবর্তনের এ সময় সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের বহির্বিভাগের চিত্র এটি। চিকিৎসকের অপেক্ষায় থাকা বেশিরভাগ শিশুর বুকে জমেছে কফ, সাথে প্রচণ্ড কাশি আর শ্বাসকষ্ট। এর আজকে 5 দিন ধরে জ্বর। আমার বাচ্চার একটা সমস্যা হচ্ছে, ওকে ওষুধ খাওয়াইতে পারে না, ওষুধ খাওয়াইতে পারে না, টোটালি কিছু খাচ্ছে না। ঠান্ডা লাগছে, এক জ্বর, আর রাতে হলে ওর কান্না বাইরে জায়গা, পুরো গা হাত ব্যথা, ও সহ্য করতে পারে না। পরীক্ষা নিরীক্ষার পর ধরা পড়েছে ঠান্ডাজনিত রোগ নিউমোনিয়া। শীত আসার আগেই বেড়েছে এ রোগের প্রকোপ। অনেককে নেবুলাইজার দিচ্ছেন চিকিৎসকরা। ভিতরে কফ জমে গেছে,
পরে জ্বর আসছে, জ্বর থেকে এখন ডাক্তার বলছে নিউমোনিয়া হয়েছে, বলতেছে যে নিউমোনিয়া। তো ওটার চিকিৎসা চলছে, আইসিইউতে ছিলাম, ওখান থেকে এখানে শিফট করছে, 6 দিন ধরে এখানে আছে। একটু কাশি থেকে ধরা পড়ছে নিউমোনিয়া, এবং আইসিইউতে ছিলাম প্রায় 4-5 দিন, তারপর এইচডিইউ পর আবার নর্মাল বেডে। শুধু এই হাসপাতালের বহির্বিভাগে দিনে অন্তত 4 শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে। চট্টগ্রাম মেডিকেল এবং জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডেও একই চিত্র দেখা দিয়েছে। শয্যা সংকট, রোগীর চাপ বাড়ায় রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। ডেন্টাল হসপিটালে গেছিলাম, ওখানে সিট খালি নেই, ওখান থেকে এখানে আসছি মা ও শিশু হাসপাতালে, ওখানেও বলতেছে সিট খালি না, আর এটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার বাচ্চা কষ্ট পাচ্ছে। কেবিনও চাচ্ছি ফাইনে, নর্মাল ভিডিও চাচ্ছি ফাইনে, এখনো কেবিন চাচ্ছি, মানে ডাক্তারে অ্যালাউ করেনি, ওটার জন্য আমি এখন কুদুকুদু করতেছি। চিকিৎসকদের তথ্য মতে চট্টগ্রামে প্রতিদিন গড়ে প্রায় 2 শতাধিক শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। পেডিয়াট্রিক আইসিইউ, এইচডিইউ এগুলো এখন খালি থাকছে না, কারণ রোগীগুলো কমপ্লিকেটেড হয়ে কিন্তু আমাদের কাছে আসছে। প্রাথমিক অবস্থায় যদি মায়েরা যদি শিশু ডাক্তারদের কাছে নিয়ে যান, তাদের কাছে গেলে আপনি প্রপার একটা গাইডলাইন পাবেন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। ঝিনাইদহের সুন্দরপুর রেলওয়ে স্টেশন প্রায় 1 যুগ ধরে পরিত্যক্ত। একসময় ট্রেন চলাচল করলে এখন পুরোপুরি বন্ধ। ট্রেন যাত্রা করতে যাত্রীদের যেতে হয় দূরের কোনো স্টেশনে। ভাঙাচোরা পড়ে থাকে স্টেশনটি, রাতের বেলা হয়ে ওঠে নেশাখোরদের আস্তানা। রেল স্টেশন মানেই যাত্রীদের পদচারণা, কুলি হকারদের হাঁকডাক আর ট্রেনের শব্দ। অথচ ঠিক উল্টো চিত্র ঝিনাইদহের সুন্দরপুর স্টেশনে। নীরব নিস্তব্ধতায় যেন এখানকার পরিচিতি। ভগ্নদশায় দণ্ডায়মান সুন্দরপুরে একটি লোকাল ট্রেন মহানন্দা যাত্রী নিতে থামে দিনে একবার, তাও নির্ধারিত কোনো সময়ে নয়। তাই আশপাশের অন্তত 10 গ্রামের মানুষের দূরের যাত্রায় ছুটতে হয় পার্শ্ববর্তী মোবারকগঞ্জ বা শাফদারপুর স্টেশনে। এতে যাত্রীদের ভোগান্তি বাড়ে দ্বিগুণ। এদিকে সন্ধ্যা হলেই স্টেশনটি পরিণত হয় মাদক সেবীদের আস্তানায়। এখানে কোনো স্টাফ নেই, দেখতেই পাচ্ছেন যে সব ভাঙাচুরো অবস্থা। যাওয়া আসা খুব অসুবিধে না, এই ট্রেন যদি না থাকে তাহলে মানুষ এখানে আসবে কি করে? সিচুয়েশন তো আবার চালু হোক, যারা যে কালীগঞ্জ যেতে পারবে, কোচাতপুর যেতে পারবে, নাহলে অনেক দূর ঘুরে যেতে হয়। টিকিটের ব্যবস্থা নাই, আমরা ট্রেনের ভিতরে যে মহানন্দা দাঁড়ায় এখানে ট্রেনের ভিতরে উঠবো, তখন ওখান ভিতর থেকেই নাড়া যেখান থেকে ছেলেবেলে আসে, এসে এখানে গাঁজামাত আর কি খায়। লোকসান আর লোকবল সংকটে 1 যুগেরও বেশি সময় ধরে বন্ধ স্টেশনটি। অথচ এক সময় দিনে 5টি ট্রেনের চলাচল ছিল, পরবর্তীতে অলাভজনক হিসেবেই চিহ্নিত হয়। মোবারকগঞ্জ রেল স্টেশনের ইনচার্জ জানান, আপাতত সুন্দরগঞ্জ স্টেশন চালুর কোনো সম্ভাবনা নেই। এখানে কোনো কর্মচারী ওই স্টেশনে নেই। এটা আগামীতে চালু হবে কিনা এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষই শুধু বলতে পারবেন। 1947 সালে দেশভাগের পর 2 দেশের সাথে রেল যোগাযোগ যখন বিচ্ছিন্ন হয়, তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার অভ্যন্তরীণ রেল সেবা চালু রাখতে 1951 সালে নির্মাণ করে সুন্দরপুর রেলওয়ে স্টেশন। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ। প্রথম টি-20তে বাংলাদেশ একাদশে আসবে অন্তত 2টি পরিবর্তন। সাগরিকায় সন্ধ্যা 6টায় শুরু হবে এই ম্যাচ। আলমগীর কবিরের তোলা ছবিতে হাসানুর রহমানের রিপোর্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। সাগরিকার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে লিটন দাসের দলকে বেশ ফুরফুরে মনে হয়েছে। হবেই না বা কেন, টি-20তে হয়তো ইতিহাসের সেরা ফর্মে আছে বাংলাদেশ দল। টানা 4 সিরিজের জয়ের কীর্তি করেছে লিটনরা, যার মধ্যে আছে উইন্ডিজকে তাদের ঘরের মাটিতে গিয়ে হোয়াইট ওয়াশ করানোর কীর্তি। তবে লিটন দাস সাবধানী। তারা ওয়ানডে সিরিজ হেরেছে, বাট তাদের কিন্তু এই ফর্মেটে খেলে তারা অভ্যস্ত। টি-20 ফর্মেটে আমি এটা অলওয়েজ বলি যে তাদের ক্যাপাবিলিটি অনেক বেশি, বিশেষ করে শর্টার ফর্মেটে। আমাদের বলার আছে, তাদেরও বলার আছে, আমাদের ব্যাটসম্যান আছে, তাদেরও ব্যাটসম্যান আছে। সো যে কিনা ভালো ক্রিকেটটা খেলবে সেদিন তারই সাকসেস রেট বেশি থাকবে। ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20 সিরিজের জন্য সাগরিকায় প্রস্তুত করা হয়েছে ব্যাটিং সহায়ক উইকেট। তবে এখানে বোলারদের জন্য থাকবে কিছু সহায়তা। এই মুহূর্তে বাংলাদেশের সেরা ইনফর্ম ক্রিকেটারের তালিকা করলে সবার উপরে থাকবেন সাইফ হাসান ও রিশাদ হোসেন। সাইফের কাছে লিটন চান ধারাবাহিকতা, আর ওয়ানডের মতোই রিশাদের কাছে ক্যামিও ইনিংস আশা করছেন এলকেডি। অ্যাট দ্য সেম টাইম তার ব্যাটিংটাও অ্যাজ এ টিমের আমার কাছে দরকার, মানে পুরো বাংলাদেশ টিমের কাছে ওর টি-20 পারফরমেন্সটাও খুব দরকার। বাট রিসেন্ট পাস্টে আপনি দেখবেন ও টি-20তে খুব একটা ভালো ব্যাটিং করে নাই, বাট
আই হোপ যে ও এই জিনিসটা বুঝবে এবং নিজের থেকে ওয়ার্কআউট করে বাংলাদেশ টিমকে কিছু দিবে টি-20 ফরম্যাটে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজেরও সাম্প্রতিক খারাপ ফর্ম ঝেড়ে ঘুরে দাঁড়াতে চায় শাই হোপের দল। সেই লক্ষ্যেই সাগরিকার স্পোর্টিং পিচ বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে দলটিকে। আমি বিশ্বাস করি আমাদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে। দলের ক্রিকেটারদের নামগুলো একটু দেখুন, তারা সবাই যোগ্য প্রমাণিত। এখন শুধু ধারাবাহিকতা দরকার। 3 ডিপার্টমেন্টের মধ্যে বাংলাদেশের সবচেয়ে দুর্বল বিভাগ ব্যাটিং, তবে এর ব্যতিক্রম হয়তো হবে ওপেনিং পেয়ার। কেননা সাইফ হাসান, তানজিদ তামিম আর পারভেজ ইমনের মধ্যে 2 স্পটের জন্য চলছে তীব্র লড়াই। বর্তমান ফর্মে সাইফ নাম্বার 1 চয়েস, দ্বিতীয় জায়গার জন্য লড়াই তামিম আর ইমনের মধ্যে। তবে এমন সমস্যাটা সবসময় থাকুক সেটাই নিশ্চয়ই চাইবেন লিটন দাস, ফিল সিমন্স, সালাউদ্দিনরা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। গাজায় নিখোঁজ ইসরায়েলি জিম্মিদের আরও 9টি মরদেহের অবস্থান শনাক্ত করেছে হামাস, এমন দাবি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া দেহাবশেষগুলো উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। তবে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ব্যাহত হচ্ছে তৎপরতা। এ কাজের সহায়তায় মিশরীয় বিশেষজ্ঞ দল পৌঁছেছে গাজায়। অনুসন্ধানে কাজ করছে রেড ক্রসও। মরদেহের অবস্থান শনাক্তে তাদের সহায়তা করার কথাও জানিয়েছে হামাস। এছাড়া ইসরায়েলি একটি দলও যুক্ত হয়েছে উদ্ধার তৎপরতায়। যুদ্ধবিরতি চুক্তির আওতায় জীবিত 20 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তবে নিহতদের মরদেহের অবস্থান শনাক্তে বেগ পেতে হচ্ছে তাদের। এ পর্যন্ত 15টি মরদেহ হস্তান্তর করা হয়েছে ইসরায়েলকে। জর্জিয়ার রাজধানী তিবিলিসিতে 3 চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা সংস্থা। তারা অবৈধভাবে ইউরেনিয়াম ক্রয়ের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই তেজস্ক্রিয় পদার্থ রাশিয়ার মাধ্যমে চীনে পাচারের পরিকল্পনা ছিল তাদের। চুরি, ডাকাতি কিংবা খুন নয়, ইউরেনিয়াম ক্রয় চেষ্টার অপরাধে আটক করা হয়েছে 3 চীনা নাগরিককে। জর্জিয়ার স্টেট সিকিউরিটি সার্ভিসের অভিযানে রাজধানী তিবিলিসি থেকে আটক করা হয় তাদের। ইউরেনিয়াম তেজস্ক্রিয় ধাতুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হয়, যা শক্তি, তাপ এবং নিউট্রন উৎপন্ন করে। বিদ্যুৎ উৎপাদনেও ব্যবহৃত হয় এটি। তবে এর ভয়াবহ দিক হলো ইউরেনিয়াম দিয়ে তৈরি করা যায় পারমাণবিক বোমা। নিরাপত্তা সংস্থার দাবি, আটক ব্যক্তিরা রাশিয়ার মাধ্যমে 2 কেজি পরিমাণ পদার্থ চীনে পাচারের পরিকল্পনা করছিল। সংস্থাটি জানায়, অপরাধ চক্রটি প্রায় $4 লাখ বিনিময়ে এই তেজস্ক্রিয় পদার্থ কেনার প্রস্তুতি নিচ্ছিল। এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে শহরের পর শহর ধ্বংস করা সম্ভব। তিবিলিসিতে 3 চীনা নাগরিক অবৈধভাবে 2 কেজি পারমাণবিক পদার্থ ইউরেনিয়াম কেনার চেষ্টা করছিল। আমরা তাদের আটক করেছি। অপরাধ চক্রটি তেজস্ক্রিয় পদার্থের জন্য $4 লাখ দেওয়ার পরিকল্পনা নিয়েছিল। এছাড়া চক্রের অন্যান্য সদস্যরা চীন থেকে পুরো কার্যক্রম সমন্বয় করছিল। জর্জিয়ায় ভিসা নিয়ম ভঙ্গ করে অবস্থানরত এক চীনা নাগরিক বিশেষজ্ঞদের সঙ্গে দেশজুড়ে ইউরেনিয়াম অনুসন্ধানের কাজ করছিলেন। অবৈধ লেনদেনের বিস্তারিত আলোচনা চলাকালে অপরাধীদের শনাক্ত করে গ্রেফতার করা হয়। তবে কখন গ্রেফতার অভিযান চালানো হয়েছে বা সন্দেহভাজনদের নাম প্রকাশ করা হয়নি। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। তুরস্ক থেকে যোদ্ধাদের ইরাকে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। আঙ্কারার সাথে শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে নেওয়া হয়েছে এই পদক্ষেপ। এরই মাঝে ইরাকের কান্দিল এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 25 কুর্দি যোদ্ধাকে। কারাবন্দী নেতা আবদুল্লাহ ওজালানের সম্মতিক্রমেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত জানিয়েছে সংগঠনটির প্রতিনিধিরা। গোষ্ঠীটির এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তুরস্ক। প্রায় 4 দশকের সংঘাত, 40,000-এর বেশি মানুষের প্রাণহানি। অবশেষে চলতি বছরের মে মাসে অস্ত্র সমর্পণ করে আত্মবিলুপ্তির ঘোষণা দেয় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে। দলটির কারাবন্দী নেতা আবদুল্লাহ ওজালানের এক সর্বজনীন আহ্বানের পরই আসে এই সিদ্ধান্ত। তুরস্কের সাথে এই শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবেই যোদ্ধাদের ইরাকে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করেছে সংগঠনটি। রোববার উত্তর ইরাকের কান্দিল পর্বতমালায় আয়োজিত এক অনুষ্ঠানে তুরস্কের অভ্যন্তরে থাকা সকল যোদ্ধাকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরুর ঘোষণা দেওয়া হয়। আমাদের যেসব যোদ্ধা তুরস্কে বিবাদ সৃষ্টি করতে পারে অথবা সম্ভাব্য উত্তেজনার কারণ হতে পারে, তাদের সবাইকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া এরই মাঝে শুরু হয়েছে। আমাদের নেতা আবদুল্লাহ ওজালানের সম্মতিক্রমে তাদেরকে মিডিয়া প্রতিরক্ষা অঞ্চলে পাঠানো হচ্ছে।
মেডিয়া প্রতিরক্ষা অঞ্চলটি মূলত উত্তর ইরাকের কুর্দ অধ্যুষিত একটি পাহাড়ি অঞ্চল, যেখানে রয়েছে পিকেকের ঘাঁটি। এরই মাঝে অঞ্চলটির কান্দিলে পৌঁছেছে অন্তত 25 কুর্দি যোদ্ধা। পিকেকের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে আনকারা। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এই সিদ্ধান্তকে সন্ত্রাসমুক্ত তুরস্ক গঠনের প্রক্রিয়ার একটি নতুন পদক্ষেপ হিসেবে আখ্যা দেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান। কুর্দি জনপদের স্বাধীনতার আশায় 1978 সালে পিকেকে প্রতিষ্ঠা করেন কুর্দি নেতা আব্দুল্লাহ ওজালান। শুরুতে স্বাধীন রাষ্ট্রের দাবি তুললেও 90-এর দশকে লক্ষ্য বদলে স্বায়ত্তশাসিত অঞ্চলের দাবি জানায় সংগঠনটি। এরপর থেকে তুর্কি সরকারের তীব্র দমনপীড়নের মুখে পড়ে তারা। 1999 সালে যাবজ্জীবন কারাদণ্ডে যান ওজালান। এরপরও বহু বছর ধরে লড়াই চালিয়ে যায় কুর্দি যোদ্ধারা। রেজবানা সায়মা, যমুনা নিউজ। দর্শক, এখনকার মতো শেষ করছি যমুনা নিউজের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।